আমার ভাই কার্তিক আমাকে আজ বিয়ে করবে। আসামের মাজুলি দ্বীপের নদীর ধারে বসে আমি আমার ডায়েরিতে লিখছিলাম। এটা শুনে অনেকেই হয়তো শিউরে উঠবে, কিন্তু এই সত্য আমি আর লুকাতে পারছি না। আমার নাম ময়ূরী। আমার বয়স ১৯, কার্তিকের বয়স ২৫। আমাদের বাবা মা নেই। তারা আমাদের ছেড়ে চলে গিয়েছিল যখন আমার বয়স ছিল মাত্র ৪। কার্তিক আমাকে ছোটবেলা থেকেই লালন পালন করেছে। সে আমার ভাই, বাবা, মা সবকিছু। কিন্তু গত মাসে সে আমাকে এক অদ্ভুত প্রস্তাব দিয়েছিল। ময়ূরী, আমি তোমাকে ভালোবাসি একজন নারী হিসেবে। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তার কথা শুনে অবাক হয়ে গিয়েছিলাম। আমার নিজের ভাই আমাকে বিয়ে করতে চায়? এটা তো অন্যায়, এটা তো পাপ। কার্তিক, তুমি কি পাগল হয়ে গেছ? আমি তোমার বোন, আমি চেঁচিয়ে উঠেছিলাম। কার্তিক আমার হাত ধরে রেখেছিল। ময়ূরী, আমি জানি এটা অস্বাভাবিক শোনাচ্ছে। কিন্তু আমি একটা সত্য জানতে পেরেছি যা তুমি জানো না। কার্তিক আমাকে বলেছিল সে একটা পুরানো দলিল খুঁজে পেয়েছে, আমাদের জন্ম সার্টিফিকেট। সেখানে দেখা গিয়েছিল আমরা আসলে রক্তের সম্পর্কে সম্পর্কিত নই। আমরা দুজনকেই দত্তক নেওয়া হয়েছিল, আলাদা আলাদা পরিবার থেকে। আমি কার্তিকের কথা শুনে হতবাক হয়ে গেলাম। আমার বুকের ভেতর কেমন যেন গুটগুট করে উঠল। তুমি মিথ্যা বলছ, আমি বললাম, কিন্তু আমার কণ্ঠস্বর কাঁপছিল। এটা অসম্ভব। আমি মিথ্যা বলছি না, ময়ূরী। কার্তিক আমার দিকে তাকালো, তার চোখে একটা বিষাদমা আবেগ। আমি চাইতাম এই সত্যটা কোনোদিন তোমাকে জানাতে না হয়। কিন্তু আমার আর নিজেকে সামলাতে পারছি না। আমি তোমাকে ওভাবে ভালোবাসি। আমি উঠে দাঁড়ালাম। আমাকে ওই কাগজপত্র দেখাও, আমি দৃঢ়তার সাথে বললাম। কার্তিক আমাকে নিয়ে গেল আমাদের ঘরের এক কোণে রাখা পুরানো একটা লোহার সিন্দুকের কাছে। ছোটবেলা থেকেই আমি এই সিন্দুকটা দেখে আসছি, কিন্তু কখনো জানতে চাইনি এর ভেতরে কি আছে। কার্তিক ধীরে ধীরে সিন্দুকটার তালা খুলল, ভেতর থেকে একটা পুরানো বাদামি খাম বের করল। এটা মঠের মহন্ত আমাকে দিয়েছিলেন আমার ২১ বছর পূর্ণ হওয়ার দিন। তিনি বলেছিলেন যখন আমি প্রস্তুত হব তখন খুলতে। আমি খামটা হাতে নিয়ে ধীরে ধীরে খুললাম। ভেতরে ছিল বেশ কিছু পুরানো কাগজপত্র। আমার হাত কাঁপছিল, চোখে ঝাপসা দেখছিলাম। কিন্তু তারপরও আমি দেখতে পেলাম আমাদের দুজনের জন্ম সার্টিফিকেট। আমারটা দেখে চমকে উঠলাম। সেখানে আমার বাবা মায়ের নাম লেখা ছিল সন্তোষ দাস আর অঞ্জলি দাস। আর কার্তিকের সার্টিফিকেটে লেখা ছিল রমেশ চৌধুরী আর সাবিত্রী চৌধুরী। এই সত্যটা আমাকে আঘাত করল। আমরা আসলেই ভাইবোন নই? আমি একটি অপরিচিত পরিবার থেকে এসেছি। আমার আসল বাবা মা কারা? তারা কি এখনো বেঁচে আছে? তারা কি আমাকে খোঁজে? নাকি তারা আমাকে ভুলে গেছে? এই দেখো, কার্তিক আরেকটা কাগজ দেখাল। এটা একটা চিঠি, সত্রের মহন্ত হরিপ্রসাদ গোস্বামী লিখেছেন। আমি চিঠিটা হাতে নিয়ে পড়তে শুরু করলাম। প্রিয় কার্তিক, যদি তুমি এই চিঠি পড়ছ তাহলে তুমি প্রাপ্তবয়স্ক হয়েছ এবং আমি হয়তো আর তোমাদের মাঝে নেই। আমি জানি এই সত্যটা জানা তোমার জন্য কঠিন হবে, কিন্তু তোমাদের জানা দরকার। তোমরা দুজনেই আমাদের সত্রে দত্তক হিসেবে এসেছ, আলাদা আলাদা পরিবার থেকে। ময়ূরী এসেছে একটি গরিব পরিবার থেকে, তার বাবা মা ছিলেন কাজিরাঙ্গার কাছে একটি চা বাগানের শ্রমিক। আর তুমি এসেছ দিব্রুগড়ের একটি ধনী পরিবার থেকে। তোমাদের দুজনকেই দত্তক দেওয়া হয়েছিল বিভিন্ন কারণে, কিন্তু সেসব কারণ এখন আর গুরুত্বপূর্ণ নয়। যা গুরুত্বপূর্ণ তা হল তোমরা উভয়েই এখন একটি পরিবারের অংশ, আমাদের সত্রের পরিবার। তোমরা দুজন একসাথে বেড়ে উঠেছ, একে অপরকে ভালোবেসেছ ও যত্ন নিয়েছ। এই বন্ধনকে সম্মান করো। কিন্তু আমি জানি এই সত্যটা জানার পর তোমরা তোমাদের আসল পরিবার সম্পর্কে জানতে চাইবে। ঠিক আছে, সেটা স্বাভাবিক। আমি তোমাদের সাহায্য করতে চাই। এই চিঠির সাথে তোমাদের আসল পরিবারের ঠিকানা দিয়ে রাখছি। কিন্তু সাবধান থেকো, অতীতকে খুঁজতে গিয়ে বর্তমানকে হারিও না। আশীর্বাদ সহ, হরিপ্রসাদ গোস্বামী। চিঠির সাথে ছিল একটা কাগজের টুকরো, সেখানে লেখা ছিল দুটো ঠিকানা। একটা কাজিরাঙ্গায়, অন্যটা দিব্রুগড়ে। আমি চিঠিটা পড়ে শেষ করলাম, তারপর ধীরে ধীরে কার্তিকের দিকে তাকালাম। তুমি কি এই ঠিকানাগুলোতে গিয়েছ? কার্তিক মাথা নাড়ল। না, আমি তোমাকে না জানিয়ে কিছু করতে চাইনি। আমি গভীর একটা শ্বাস নিলাম। কার্তিক, আমি এই সব কিছু জানতে চাই। আমার আসল পরিবার কারা, কেন তারা আমাকে দত্তক দিয়েছিল। সব কিছু। কিন্তু তোমার প্রস্তাব। আমি এখনও তোমাকে আমার ভাই হিসেবেই দেখি। আমি
আমি থামলাম, কথা বলতে কষ্ট হচ্ছিল। কার্তিক আমার হাত ধরল। ময়ূরী, আমি তোমাকে সময় দেব। তুমি ভাবো। ততক্ষণে আমরা আমাদের আসল পরিবারকে খুঁজতে পারি। এটা আমাদের অধিকার জানার যে আমরা কে। পরের দিন সকালে আমরা আমাদের ছোট নৌকাটা নিয়ে মাজুলি থেকে বেরিয়ে পড়লাম। আমাদের প্রথম গন্তব্য ছিল কাজিরাঙা, আমার আসল বাবা মায়ের বাড়ি। ব্রহ্মপুত্র নদী দিয়ে যাওয়ার সময় আমি ভাবছিলাম, আমার জীবন কি এক অজানা মোড় নিতে চলেছে। আমার বাবা মা কি আমাকে চিনতে পারবেন? তারা কি আমাকে ফিরে পেয়ে খুশি হবেন নাকি? কি ভাবছ? কার্তিক জিজ্ঞেস করল নৌকা চালাতে চালাতে। ভাবছি কেন আমার বাবা মা আমাকে দত্তক দিলেন। আমি বললাম, তারা কি খুব গরিব ছিলেন? নাকি তারা আমাকে চাননি? ময়ূরী, সবসময় সবকিছুর একটা কারণ থাকে। আমি নিশ্চিত তারা তোমাকে ভালোবাসতেন। কেউই তার সন্তানকে সহজে ছেড়ে দেয় না। আমি কথা না বাড়িয়ে নদীর দিকে তাকিয়ে রইলাম। ব্রহ্মপুত্র নদী, আমাদের জীবনরেখা, আমাদের মা। এই নদী আমাদের খাবার দেয়, এই নদী আমাদের পথ দেখায়। কিন্তু আজ এই নদী আমাকে নিয়ে যাচ্ছে এক অজানা গন্তব্যের দিকে, এক অনিশ্চয়তার দিকে। আমরা জোরহাট পৌঁছালাম সন্ধ্যায়। সেখান থেকে একটা বাস নিয়ে কাজিরাঙা যাব ঠিক করলাম। একটা ছোট্ট হোটেলে রাত কাটানোর ব্যবস্থা করলাম। হোটেলের মালিক শ্রী প্রদীপ বড়ুয়া আমাদের বেশ আদর করে রুম দিলেন। আপনারা কি বেড়াতে এসেছেন? তিনি জিজ্ঞেস করলেন। না, আমরা কাউকে খুঁজছি, কার্তিক উত্তর দিল। কাকে খুঁজছেন? হয়তো আমি সাহায্য করতে পারি। আমরা খুঁজছি সন্তোষ দাস আর অঞ্জলি দাসকে। তারা একসময় একটা চা বাগানে কাজ করতেন। শ্রী বড়ুয়া একটু যেন চমকে উঠলেন। সন্তোষ দাস? অঞ্জলি দাস? তিনি আমাদের দিকে ভালো করে তাকালেন। তোমরা তাদেরকে হও? আমি একটু দ্বিধা করে বললাম, আমি তাদের মেয়ে কি। শ্রী বড়ুয়া হঠাৎ করে আমার দিকে এমনভাবে তাকালেন যেন একটা ভূত দেখেছেন। তুমি? ময়ূরী? আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। আপনি আমার নাম জানেন কিভাবে? বসো বসো, তিনি আমাদের তাড়াতাড়ি একটা টেবিলের দিকে নিয়ে গেলেন। এই গল্পটা শোনার জন্য তোমাদের বসতে হবে। আমরা বসলাম। আমার বুকের ভেতরটা ধক করে উঠছিল। আমি সন্তোষ আর অঞ্জলিকে চিনতাম। শ্রী বড়ুয়া শুরু করলেন। তারা আসলে চা বাগানের শ্রমিক ছিলেন না। সন্তোষ ছিলেন একজন শিক্ষক, আর অঞ্জলি ছিলেন একজন আইনজীবী। তারা কাজিরাঙায় একটা ছোট্ট বাড়িতে থাকতেন। কিন্তু মহন্ত আমাদের বলেছিলেন। আমি শুরু করলাম। মহন্ত হয়তো সব জানতেন না। বা হয়তো তিনি তোমাকে কিছু সত্য থেকে রক্ষা করতে চেয়েছিলেন। কি? তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। সন্তোষ আর অঞ্জলি ভালো মানুষ ছিলেন। তারা বিয়ের পর অনেক চেষ্টা করেও সন্তান পাচ্ছিলেন না। তারপর অবশেষে তাদের একটি মেয়ে হল, তুমি, ময়ূরী। কিন্তু তারা আমাকে দত্তক দিলেন কেন? আমি জিজ্ঞেস করলাম। শ্রী বড়ুয়ার মুখটা বিষণ্ণ হয়ে গেল। যখন তোমার বয়স 4 বছর, তখন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। সেই সময় আসামে একটা উগ্রপন্থী গোষ্ঠী সক্রিয় ছিল। তারা বড় বড় ব্যবসায়ী, আইনজীবী, শিক্ষক, এমন সব পেশাদার মানুষদের কাছ থেকে চাঁদা আদায় করত। সন্তোষ আর অঞ্জলি তাদের চাঁদা দিতে অস্বীকার করেন। উগ্রপন্থীরা হুমকি দেয় যে তারা সন্তোষ আর অঞ্জলিকে মেরে ফেলবে আর তাদের মেয়েকে অপহরণ করবে। আমি গভীর একটা আঁতকে উঠলাম। তাই আমার বাবা মা আমাকে লুকিয়ে ফেলতে চেয়েছিলেন? হ্যাঁ। তারা তোমাকে রক্ষা করতে চেয়েছিলেন। তারা জানতেন যে যতদিন তুমি তাদের সাথে থাকবে, ততদিন তুমি বিপদে থাকবে। তাই তারা তোমাকে মাজুলিতে পাঠিয়ে দেন, সত্রের মহন্তের কাছে। মহন্ত ছিলেন অঞ্জলির মামাতো ভাই। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তোমাকে লালনপালন করার, যতদিন না পরিস্থিতি ঠিক হয়। আর এখন? আমার বাবা মা কোথায়? আমি উদ্বিগ্নভাবে জিজ্ঞেস করলাম। শ্রী বড়ুয়া নিচু স্বরে বললেন, তোমাকে মাজুলিতে পাঠানোর কিছুদিন পরেই উগ্রপন্থীরা সন্তোষ আর অঞ্জলির বাড়ি আক্রমণ করে। তারা তিনি থামলেন। তারা কি? আমার গলা শুকিয়ে এলো। তারা তোমার বাবা মাকে গুলি করে হত্যা করে। আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার চোখে অশ্রু জমা হতে শুরু করল। আমার বাবা মা মারা গেছেন? আমাকে বাঁচাতে, আমাকে রক্ষা করতে তারা নিজেদের জীবন দিয়েছেন? আমি কি একবারও তাদের ভালো করে চিনতে পারলাম না? আমি কি একবারও তাদের কোলে বসে বাবা মা বলে ডাকতে পারব না? কার্তিক আমার হাত ধরে বসেছিল, কিন্তু আমি তা টের পাইনি। আমি শুধু কাঁদছিলাম নিঃশব্দে, আমার হারানো বাবা মার জন্য।
তোমার বাবা-মার একটা ছবি আছে আমার কাছে, শ্রী বড়ুয়া বললেন। তিনি উঠে গিয়ে একটা পুরানো ফটো অ্যালবাম নিয়ে এলেন। সেখান থেকে একটা ছবি বের করে আমার দিকে এগিয়ে দিলেন। আমি ছবিটা হাতে নিয়ে দেখলাম, একজন সুদর্শন পুরুষ আর একজন সুন্দরী মহিলা, তাদের কোলে একটি ছোট্ট মেয়ে। মেয়েটার বয়স ৩-৪ বছর হবে, পরনে লাল ফ্রক, মুখে হাসি। আমি নিজেকে চিনতে পারলাম সেই মেয়েটার মধ্যে। আমি দেখতে পারলাম আমার মায়ের চোখ আমার চোখের মতোই, আর আমার বাবার হাসি আমার হাসির মতোই। আমি কি এই ছবিটা রাখতে পারি? আমি জিজ্ঞেস করলাম কান্নাজডিত কণ্ঠে। অবশ্যই, শ্রী বড়ুয়া বললেন। এটা তোমার। আর আরও একটা জিনিস আছে তোমার জন্য। তিনি আবার উঠে গেলেন, এবার একটা ছোট্ট বাক্স নিয়ে এলেন। তোমার মা আমার কাছে এটা রেখে গিয়েছিলেন তোমার জন্য। তিনি বলেছিলেন যদি কখনো তুমি ফিরে আসো তোমাকে এটা দিতে গু। আমি ধীরে ধীরে বাক্সটা খুললাম। ভেতরে ছিল একটি সোনার হার, তার সাথে একটি ছোট্ট লকেট। লকেটটা খুলতেই দেখলাম ভেতরে ছোট্ট একটা ছবি, আমার বাবা-মা আর আমি, তিনজনে হাসছি ক্যামেরার দিকে তাকিয়ে। তোমার মা এই হারটা তোমাকে দিয়েছিলেন তোমার ৪ বছর বয়সে, তোমার জন্মদিনে। তিনি বলেছিলেন এটা তোমাকে সবসময় রক্ষা করবে গি। আমি হারটা আমার গলায় পরলাম, লকেটটা আমার বুকের কাছে ধরে রাখলাম। এটাই ছিল আমার একমাত্র স্মৃতিচিহ্ন, আমার একমাত্র সম্পদ। আর কেউ আছে? আমার কোনো আত্মীয়? আমি জিজ্ঞেস করলাম। তোমার বাবার একটা ছোট ভাই ছিল, অভিজিৎ দাস। সে এখন কোথায় আছে আমি জানি না। শেষবার শুনেছিলাম সে দিল্লি চলে গেছে গি। আমি এবার কার্তিকের দিকে তাকালাম। আর তোমার পরিবার? তাদের কি হয়েছে? কার্তিক দীর্ঘশ্বাস ফেলল। তোমার আগে আমি জানতে চাই, সে শ্রী বড়ুয়াকে বলল। শ্রী বড়ুয়া অবাক হয়ে বললেন, তুমি? তুমি কে? আমার নাম কার্তিক। আমি দিব্রুগড়ের রমেশ চৌধুরী আর সাবিত্রী চৌধুরীর ছেলে বলে আমাকে বলা হয়েছিল। এখন জানতে চাই এটা সত্যি কিনা গে। শ্রী বড়ুয়া কার্তিকের মুখের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। চৌধুরী? তিনি আবার জিজ্ঞেস করলেন। দিব্রুগড়ের সেই চৌধুরী পরিবার? টি এস্টেটের মালিক? কার্তিক মাথা নাড়ল। হ্যাঁ, মহন্ত আমাকে বলেছিলেন আমার পরিবার ছিল খুব ধনী গো। হ্যাঁ, চৌধুরী পরিবার দিব্রুগড়ের সবচেয়ে প্রভাবশালী পরিবারগুলোর একটি। সাবিত্রী চৌধুরী। আমি তাকে চিনতাম। তিনি অনেকবার এই হোটেলে এসেছিলেন তার স্বামীর সাথে। কি? শ্রী বড়ুয়া একটু থেমে গেলেন। কিন্তু তাদের কোনো সন্তান ছিল না গি। কি? কার্তিক অবাক হয়ে বলল। সাবিত্রী চৌধুরী সন্তান জন্ম দিতে পারতেন না। এটা একটা খুব পরিচিত বিষয় ছিল। রমেশ চৌধুরী অনেকবার বিদেশে গিয়েছিলেন তার স্ত্রীর চিকিৎসার জন্য, কিন্তু কোনো লাভ হয়নি গি। তাহলে আমি কে? কার্তিক জিজ্ঞেস করল, তার কণ্ঠস্বরে একটা কাঁপুনি চলে এলো। আমি জানি না, শ্রী বড়ুয়া বিষণ্ণভাবে বললেন। হয়তো তারা তোমাকে দত্তক নিয়েছিলেন। বা হয়তো হয়তো কি? আমি জিজ্ঞেস করলাম। বড় ধনী পরিবারগুলোর একটা রেওয়াজ ছিল, যখন তাদের নিজের সন্তান হতো না, তখন তারা তাদের আত্মীয়দের মধ্যে থেকে একটি ছেলেকে বেছে নিতেন তাদের সম্পত্তির উত্তরাধিকারী হিসেবে। হয়তো কার্তিক এমন কোনো আত্মীয়ের ছেলে গু। কার্তিক চুপ করে বসে রইল। আমি তার হাত ধরে বললাম, আমরা দিব্রুগড় যাব, তোমার পরিবারকে খুঁজে বের করব। সেই রাতে আমরা আর একটা কথাও বলিনি। আমরা দুজনেই নিজের নিজের চিন্তায় ডুবেছিলাম। আমি আমার বাবা-মাকে হারিয়েছি, যাদের আমি ভালো করে চিনতেই পারিনি। আর কার্তিক হারিয়েছে তার পরিচয়, যা সে সারা জীবন ধরে বিশ্বাস করে এসেছে। পরের দিন সকালে আমরা দিব্রুগড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। বাসে যাওয়ার সময় আমি আমার লকেটটা খুলে বারবার আমার বাবা-মার ছবি দেখছিলাম। তাদের হাসিগুলো এত সহজ, এত নির্মল। আমি কি কখনো তাদের মতো হাসতে পারব? এত হারানোর পরেও? দিব্রুগড় পৌঁছানোর পর আমরা সরাসরি চৌধুরী এস্টেটের দিকে গেলাম। শহরের প্রায় কেন্দ্রস্থলে অবস্থিত এই বিশাল বাড়ি দেখে আমরা হতবাক হয়ে গেলাম। বাড়িটা প্রায় একটা প্রাসাদের মতো, উঁচু প্রাচীর দিয়ে ঘেরা, ভিতরে সুন্দর বাগান, আর মাঝখানে একটা বিশাল দোতলা বাড়ি, ব্রিটিশ ঔপনিবেশিক স্থাপত্যশৈলীতে নির্মিত। এটাই তোমার বাড়ি? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। কার্তিক মাথা নাড়ল। আমি জানি না। আমি কখনো এখানে আসিনি। কিন্তু হ্যাঁ, এটাই চৌধুরী এস্টেট গু। আমরা প্রবেশদ্বারে গিয়ে দাঁড়ালাম। একজন দারোজান আমাদের থামিয়ে দিল। আপনারা কে? কি চান? আমরা রমেশ চৌধুরী আর সাবিত্রী চৌধুরীর সাথে দেখা করতে এসেছি, কার্তিক বলল। দারোজান আমাদের দিকে সন্দেহের চোখে তাকাল।
আপনাদের অ্যাপয়েন্টমেন্ট আছে? না, আমি বললাম। কিন্তু আমাদের একটা জরুরি বিষয় নিয়ে কথা বলতে হবে গু। মেম সাহেব এখন উপলব্ধ নেই, দারোজান বলল। আপনারা অন্য কোনো সময় আসুন গ। আমরা যেতে যাব এমন সময় বাড়ির ভেতর থেকে একটা গাড়ি বেরিয়ে এলো। একটা বট কালো মার্সিডিজ। গাড়ির কাছ নামতেই আমরা দেখতে পেলাম একজন বৃদ্ধা মহিলা, সুন্দর শাড়ি পরিহিত, গলায় মোটা সোনার হার। গাড়ি আমাদের কাছে থামল। মহিলা আমাদের দিকে তাকালেন। কি ব্যাপার? ওরা কারা? তিনি দারোজানকে জিজ্ঞেস করলেন। ওরা মেম সাহেবের সাথে দেখা করতে চায়, দারোজান উত্তর দিল। মহিলা আমাদের দিকে একটু ভালো করে তাকালেন, বিশেষ করে কার্তিকের দিকে। হঠাৎ করে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তুমি তিনি কার্তিকের দিকে আঙুল দেখিয়ে বললেন, তুমি কে? আমার নাম কার্তিক, কার্তিক উত্তর দিল। আমি এসেছি রমেশ চৌধুরী আর সাবিত্রী চৌধুরীর খোঁজে গু। মহিলা গাড়ি থেকে নেমে এলেন, কার্তিকের কাছে এসে দাঁড়ালেন। তুমি অবিকল অর্জুনের মতো দেখতে, তিনি বললেন। কে তোমাকে এখানে পাঠিয়েছে? কেউ না, আমি উত্তর দিলাম। আমরা নিজেরাই খুঁজে এসেছি। আমরা জানতে চাই কার্তিকের আসল পরিবার কারা গু। মহিলা আমার দিকে তাকালেন। তুমি কে? আমি ময়ূরী। আমরা দুজনে একসাথে মাজুলির সত্রে বড় হয়েছি গু। মহিলা একটা দীর্ঘশ্বাস ফেললেন। ভেতরে এসো, তিনি বললেন। আমি সুমিত্রা চৌধুরী, রমেশের মা গু। আমরা তাকে অনুসরণ করে বাড়ির ভেতরে গেলাম। বিশাল বাড়ির ভিতরটা আরও সুন্দর, মার্বেলের মেঝে, উঁচু ছাদ, দামি আসবাবপত্র। সুমিত্রা আমাদের বসার ঘরে নিয়ে গেলেন। তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি জানো না তুমি কে, সুমিত্রা কার্তিকের দিকে তাকিয়ে বললেন। আমাকে বলা হয়েছিল আমি রমেশ আর সাবিত্রী চৌধুরীর ছেলে, কার্তিক বলল। না, সুমিত্রা বললেন। তুমি তাদের ছেলে নও। রমেশ আর সাবিত্রীর কোনো সন্তান ছিল না গে। তাহলে আমি কে? আমি এখানে কেন? সুমিত্রা একটু থামলেন, যেন কি বলবেন ভাবছেন। তুমি হচ্ছ অর্জুন চৌধুরীর ছেলে গু। অর্জুন চৌধুরী? কার্তিক জিজ্ঞেস করল। তিনি কে? রমেশের ছোট ভাই। আমার ছোট ছেলে। তিনি ঘ। সুমিত্রা থামলেন। তিনি আর বেঁচে নেই ঘ। আবার নীরবতা নেমে এলো ঘরে। আমি কার্তিকের দিকে তাকালাম, তার মুখে হতাশার ছাপ। আমার বাবা মা কি? কার্তিক শুরু করল। তোমার বাবা অর্জুন মারা গেছেন প্রায় 15 বছর আগে, সুমিত্রা বললেন। আর তোমার মা অনুপমা? তিনিও মারা গেছেন গু। অনুপমা? আমি চমকে উঠলাম। আমার মায়ের নামও ছিল অনুপমা গু। সুমিত্রা আমার দিকে অবাক হয়ে তাকালেন। তুমি কার মেয়ে? সন্তোষ দাস আর অঞ্জলি দাসের। তারাও মারা গেছেন গু। সুমিত্রার মুখটা হঠাৎ পাংশু হয়ে গেল। তিনি একটা চেয়ারে বসে পড়লেন। এই তো সেই মেয়ে, তিনি বিটবিট করে বললেন। ঈশ্বর! এতদিন পর। কি হয়েছে? আমি জিজ্ঞেস করলাম। তোমরা দুজন ভাইবোন, সুমিত্রা বললেন। কি? আমরা দুজনেই চেঁচিয়ে উঠলাম। তোমাদের বাবা একই মানুষ ছিলেন, অর্জুন চৌধুরী। কিন্তু তোমাদের মা আলাদা। কার্তিক, তোমার মা ছিলেন অনুপমা রায়, আর ময়ূরী, তোমার মা ছিলেন অঞ্জলি দাস। অর্জুন প্রথমে বিয়ে করেছিলেন অঞ্জলিকে, ময়ূরীর জন্মের পর তারা আলাদা হয়ে যান। তারপর অর্জুন বিয়ে করেন অনুপমাকে, যিনি কার্তিকের জন্ম দেন গু। আমি অবাক হয়ে শুনছিলাম। আমার বাবা অর্জুন চৌধুরী, অঞ্জলি দাস আর সন্তোষ দাস। কিন্তু আমাকে তো বলা হয়েছিল আমার বাবা মা হলেন সন্তোষ দাস আর অঞ্জলি দাস, আমি বললাম। হ্যাঁ, কারণ অঞ্জলি অর্জুনকে ছেড়ে চলে যাওয়ার পর সন্তোষকে বিয়ে করেন। সন্তোষ তোমাকে নিজের মেয়ের মতোই লালন পালন করেছিলেন। তিনি তোমাকে দত্তক নিয়েছিলেন আইনিভাবে গি। আর আমার বাবা মা? অর্জুন আর অনুপমা? তাদের কি হয়েছিল? কার্তিক জিজ্ঞেস করল। সুমিত্রা দীর্ঘশ্বাস ফেললেন। তারা দুজনেই মারা গেছেন একটি কার দুর্ঘটনায়, যখন তোমার বয়স ছিল মাত্র 1 বছর। তখন আমি আর রমেশ তোমাকে দেখাশোনা করার দায়িত্ব নিয়েছিলাম। কিন্তু কি? কার্তিক জিজ্ঞেস করল। আমাদের কাছে একটা খবর এলো যে উগ্রপন্থীরা আমাদের পরিবারকে হুমকি দিচ্ছে। তারা বলেছিল তারা অর্জুনের ছেলেকে কিডন্যাপ করবে। আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। তাই আমরা তোমাকে মাজুলিতে পাঠিয়ে দিয়েছিলাম, সত্রের মহন্তের কাছে। তিনি ছিলেন আমাদের পরিবারের পুরনো বন্ধু গো।
ঠিক একই সময়ে আমার মা-বাবাও আমাকে মাজুলি পাঠিয়েছিলেন, একই কারণে। আমি বললাম, এবার বুঝতে পারছি। আমরা দুজন আসলে সৎ ভাইবোন, একই বাবার সন্তান। সুমিত্রা মাথা নাড়লেন। হ্যাঁ। এবং তোমরা দুজনই ভাগ্যবান যে তোমরা বেঁচে আছো। তোমাদের বাবা-মারা সবাই মারা গেছেন উগ্রপন্থীদের হাতে। কেন? কার্তিক জিজ্ঞেস করল। কেন তারা আমাদের পরিবারকে টার্গেট করেছিল? কারণ চৌধুরী পরিবার ছিল এই অঞ্চলের সবচেয়ে ধনী পরিবারগুলোর একটি। আমাদের টি এস্টেট ছিল, ব্যবসা ছিল। উগ্রপন্থীরা আমাদের কাছ থেকে বড় অঙ্কের টাকা চাইত। আমরা যখন দিতে অস্বীকার করতাম তখন তারা হুমকি দিত। কিন্তু আমরা কখনো ভাবিনি তারা সত্যিই আমাদের পরিবারের সদস্যদের হত্যা করবে। অনেকক্ষণ ধরে